দর্শক, শুরুতেই বলেছি আমাদের সাথে আজকে আলোচনার জন্য আছেন জনাব নুরুল ইসলাম মনি, ভাইস চেয়ারম্যান বিএনপি। আমরা আলোচনা শুরু করতে চাই। আসলে শুরুতেই মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত হয়েছেন যারা, তাদের প্রতি সমবেদনা, এবং যারা আহত আছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করে শুরু করতে চাচ্ছি। আমরা হেডলাইনে যেমনটি পড়ছিলাম যে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পরিবর্তন এবং জালিয়াতির অভিযোগে 3টি মামলায় সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক গ্রেফতার হয়েছেন। জনাব খায়রুল হকের যেই আপনার ওই সময়ের কার্যক্রমের বিরুদ্ধে আপনাদের অনেক অভিযোগ ছিল, আজকে তাকে গ্রেফতার করা হলো, কিভাবে দেখছেন বিষয়টি আপনারা? ধন্যবাদ আপনাকে, এবং সেই সাথে ধন্যবাদ দর্শক শ্রোতাকেও। গভীর সমবেদনা এবং অন্তরস্থল থেকে রুহের মাগফিরাত কামনা করছি ওইসব ছোট্ট ছোট্ট শিশুরা যারা নিহত হয়েছে, এবং আহতদের আশু চিকিৎসা এবং তার রোগমুক্তি কামনা করছি। অত্যন্ত দুঃখজনক এবং খুবই হৃদয় বিদারক এই ঘটনাটা। এটা বাংলাদেশের সকল মানুষের মনকে নাড়া দিয়েছে। খায়রুল হকের বিষয়টি যদি বলি, যে বাংলাদেশের ধ্বংসের বর্তমান যে পরিস্থিতি এবং নারকীয় যে পরিস্থিতি তৈরি হয়েছে, শেখ হাসিনা স্বৈরাচার হয়ে উঠছেন, দেশের সম্পদ লুট করেছেন, এবং একজন স্বৈরশাসক হিসেবে আবির্ভূত হওয়ার জন্য যে লোকটি সবচেয়ে বেশি কার্যকর ভূমিকা পালন করছে তার নাম খায়রুল হক। এবং আমাদের অভিযোগ না, দেশের সমগ্র মানুষের অভিযোগ। আজকে সমগ্র মানুষের অভিযোগ স্থগিত যদি করা হয়, তাহলে সমগ্র অভিযোগটা কিন্তু কাঁধে বসে খায়রুল হকের। ত্রয়োদশ সংশোধনী বাতিল করেছেন উনি। মূল যে কাজটা করেছেন, যেটা এই দেশের কফিনে ব্রেক মেরেছেন, তা হলো কেয়ারটেকার সিস্টেমটাকে আমরা একটা মোটামুটি একটা গ্রহণযোগ্য পরিস্থিতি তৈরি করেছি। যে কারণে আপনারা দেখেছেন যে 1991 সালে বেগম খালেদা জিয়ার সরকার গঠন করে আমি সেবারে স্বতন্ত্র এমপি হই। আবার 95-96 সালে নির্বাচনে বিএনপি আওয়ামী লীগ সরকার গঠন করে। বিএনপি 100-র উপরে 116টা সিট পেয়ে তারা বিরোধী দলে বসে। একটা ব্যালেন্স হওয়ার মতো বা চেক অ্যান্ড ব্যালেন্সের মতো একটা পরিস্থিতি তখন ছিল। এরপরে আবার 2001 সালে বিএনপি গভর্নমেন্টে বসে। তাহলে 3টার নির্বাচন হয়েছে কেয়ারটেকার সরকারের আমলে। 3টে একটা পরিবর্তন, সরকার পরিবর্তনের একটা রূপ তৈরি হয়েছে। 1-2 নম্বর হলো ইচ্ছাকৃতভাবেও, ইচ্ছা করলেও কেউ স্বৈরশাসক হয়ে ওঠার কোনো সুযোগ ছিল না। এটাই ছিল কেয়ারটেকার সিস্টেমটা, এবং যেটা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া তিনি যথার্থভাবেই করেছিলেন এবং বুঝেই করেছিলেন যে কেয়ারটেকার হওয়াটাই দরকার দেশের জন্য। এবং শেখ হাসিনা নিজে বলেছেন, এই কেয়ারটেকার আমার ব্রেইন চাইল্ড। শেখ হাসিনা বলেছেন, অনেক বক্তৃতা দেখবেন। এবং ক্লিনটন যখন বাংলাদেশে আসে, তখন তিনি বললেন যে আপনারা যদি চান তা আমরা কেয়ারটেকার এক্সপোর্ট করতে পারি আপনাদের দেশে, মানে এরকম কথা বলেছিলেন। তো সেই ভদ্র মহিলা এই খায়রুল হকের কাঁধে ভর করে, এই বিচার বিভাগের কাঁধে ভর করে, সেই বিচার বিভাগের রায়ের উপরে ভর করে, বিচার বিভাগের রায় যা দিচ্ছি তার উপরে ভর করে সেই কেয়ারটেকার সিস্টেমটা বাতিল করে দিয়েছে। এই বাংলাদেশের কেয়ারটেকার সিস্টেম বাতিল হওয়ার পরে আমরা আন্দোলন শুরু করি কেয়ারটেকারের পক্ষে, এবং একটা নিরপেক্ষ দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হোক, সেটাই হলো আমাদের বক্তব্য। সেই বক্তব্যটা বাস্তবায়ন করতে যে এই দেশের মানুষ খুন হয়েছে, গুমের শিকার হয়েছে, তারপর আপনার আয়নাঘরে গিয়েছে, টর্চারের শিকার হয়েছে, এবং মূলত এই একটি কাজ করে তিনি যে কাজটা করেছেন সেটা হলো দেশের স্বাধীনতাকে আরেকজনের পায়ে লুটিয়ে দেওয়ার রাস্তা তৈরি করে দিয়েছেন, সার্বভৌমত্বকে শেষ করে রাখার রাস্তা তৈরি করেছেন, আর গণতন্ত্রকে কবর দিয়ে দিয়েছেন এই ভদ্রলোক। তার একবার না 100 বার ফাঁসি হলেও তার এই বিচার শেষ হবে না। যে জাতির যে অপূরণীয় ক্ষতি করেছে তার সে ক্ষতি হবে না, মাফ হবে না। তার মাফ হওয়ার কোনো উচিত নেই। সে মারা গেলে কঙ্কালের ফাঁসি দেওয়া উচিত তার, এই দেশটাকে ধ্বংস করার জন্য। এতটুকু ছোট্ট একটা মানচিত্রে, পৃথিবীর মানচিত্রে আমরা একটা ছোট্ট দেশ, অসংখ্য পরিমাণ মানুষ, প্রায় 15-20 কোটি মানুষ। এই মানুষকে নিয়ে একটা স্বাধীন সার্বভৌম দেশ থাকার কথা, সেইটাকে সে ভুলুণ্ঠিত করেছে এই ভদ্রলোক, এই খায়রুল হক। কাজেই আমি আর বলবো কি, ক্যাপিটাল পানিশমেন্ট বলতে যদি বুঝায় মৃত্যুদণ্ড, তাহলে তার 100 বার হওয়া উচিত মিনিমাম। আপনাদের একটা দাবি তাহলে ওনার গ্রেফতারের মধ্য দিয়ে পূরণ হয়েছে। আমরা দেখেছি যে মাইলস্টোন ট্র্যাজেডির পরে বিক্ষোভ করেছে বিক্ষুব্ধ ছাত্ররা, খুব স্বাভাবিক, এবং দুজন উপদেষ্টাকে তারা প্রায় 9 ঘন্টা অবরুদ্ধ করে রেখেছে। সেই বিক্ষোভ গিয়ে পড়লো সচিবালয় পর্যন্ত গড়ালো। সেই একটা সংকটময় অবস্থা অন্তর্বর্তী সরকার। ঠিক তখনই অন্তর্বর্তী সরকার প্রধান আলোচনার জন্য রাজনৈতিক দলকে ডাকলো। প্রথম দিন 4টি রাজনৈতিক দল গিয়েছিল, তার মধ্যে আপনারাও ছিলেন। আসলে প্রধান উপদেষ্টা যখন ডাকেন রাজনৈতিক দলগুলোকে, তখন সবাই মনে করে আসলে একটা
উল্লেখযোগ্য কোনো বার্তা নিয়ে আসবেন আসলে ওই বৈঠকের পরে, কিন্তু এর আগেও আমরা দেখেছি আসলে সেরকম কোনো উল্লেখযোগ্য বার্তা ছিল না। এবারও শুধু সহযোগিতা চাওয়ার জন্যই কি উনি ডেকেছেন? আপনাদের প্রতিনিধিরা তো ছিল, মানে কি বলেছেন, শুধু কি সহযোগিতাই? এটা যদি আলোচনা করি তো দুটো ভাগে ভাগ করতে হয়। এই ট্র্যাজেডির পরে যে ঘটনাটা ঘটেছে এটা আমি অস্বাভাবিক বলছি না, এটাই স্বাভাবিক। কারণ একটা অনির্বাচিত সরকার কার কাঁধে ভর করে দাঁড়িয়েছে এটা তো আমরা জানি না, এখন পর্যন্ত জানি না। মানে পরিষ্কার যদি আমি যদি খোলাখুলি আলোচনা করি, আমার কারো প্রতি আমার কারো প্রতি ডিসরিগার্ড নাই, আমার রিগার্ড দিয়েই আমি সম্মান দিয়েই কথা বলতে চাই। এই অনির্বাচিত সরকার কে, কারা? এই আপনি ধরেন ডিসেম্বরের 16 তারিখের আগে শেখ হাসিনা, আমার এই টেলিফোনের মধ্যে আছে, যদি দেখতে চান আমি দেখাতে পারি। 16 তারিখের আগে, 16 ডিসেম্বরের আগে শেখ হাসিনার ভারতের একটা প্রেস রিলিজ, ভারত থেকে দেয়া একটা প্রেস, মানে একটা চিঠিপত্র তারা লোকজনের পাঠিয়েছে। তারা বলছে যে 16 তারিখের মধ্যে এই আন্দোলন করতে হবে। রাস্তায় ভিক্ষুক থেকে সেই ভিক্ষুকদের যারা হাত পা ভাঙা ভিক্ষুক, হুইল চেয়ারে বসাতে হবে, তাদের হুইল চেয়ারে বসিয়ে নিতে হবে। তারপর মানে কিছু লোক সেই আবার মানে ছাত্রলীগের ছেলেরা আসবে মাথায় টুপি দিয়ে, আবার কিছু লোক আসবে ধুতি পরে, বলে এইরকম বলা আছে, ধুতি পরে যারা আসবে তাদের উপর আক্রমণ করবে এবং ওই হুইল চেয়ারের উপর আক্রমণ করবে। এই নির্দেশনাটা কে দিয়েছে? শেখ হাসিনা। সেই নির্দেশনা আমার এই টেলিফোনের মধ্যে আছে। এটা নির্দেশনা না, নির্দেশনা, লিখিত নির্দেশনা। হ্যাঁ, তারপরে বলেছে তারা হুইল চেয়ারে বসবে, হুইল চেয়ারে বসার পরে তারপরে এবং মেয়েদের বলছে শাড়ি পরে আসবে, মানে ঢিলে পাবে যেন শাড়ি টান দিলে খুলে যায়, এরকম একটা পরিস্থিতি। এবার একটা ন্যাক্কারজনক পরিস্থিতি, তাতে তারা দেখাবে। ওইখানে মুসলমানরা হিন্দুদের উপর আক্রমণ করে, এই যে টুপি মাথায় দিয়ে আসবে, আক্রমণ করার পরে সেটা একটা মৌলবাদীদের আক্রমণ হয়েছে এবং নারীদের উপর শ্লীলতাহানি হয়েছে এবং পঙ্গু মুক্তিযোদ্ধাদের আহত করা হয়েছে। এইরকম একটা পরিবেশ তৈরি করার জন্য, এবং সেটা বলবে এটা 16 তারিখে করবে, জানুয়ারি মাসের 15 তারিখ পর্যন্ত এই সরকারকে থাকতে দিবে না। এটা হলো তার একটা চিঠি, শেখ হাসিনা স্বাক্ষরিত একটা চিঠি। মেবি ফেক, মে নট বি ফেক, আমি জানি না ফেক কিনা, তবে কথাগুলা আমার কাছে পছন্দ হয়েছে এরকম, যে এইরকম কথাই শেখ হাসিনা সাধারণত বলতেন। এখানে একবার বলেছেন যে আওয়ামী লীগের লোকেরা কি শাড়ি চুরি পরে বসে থাকে, আরেকবার বলছেন যে একটা লাশ পড়লে 10টা লাশ পড়বে। একটা দেশের প্রধানমন্ত্রী বলে একটা লাশ পড়লে 10টা লাশ পড়বে, এটা বলছে হাসিনা। তারপরে আবার তার বেঞ্জি ছিল, বলছে আমাদের বন্দুক, আমাদের অস্ত্র দিয়েছে কি ডাঙ্গুলি খেলার জন্য। আবার হাসিনা বলছে যে তোমরা মারো, দায়িত্ব আমার। এইরকম কথা যে দেশের প্রধানমন্ত্রী বলে, ওই কথার সাথে মিলে, আবার রেন্টুর বই পড়ে যা দেখছি তাতে এই কথার সাথে মিলে যায়। তাই যে সরকারকে জানুয়ারি পর্যন্ত টিকতে দিচ্ছে না, সেই সরকার এখনও টিকে আছে, কথা বুঝতে হবে। কিন্তু সেই সরকার টিকে থাকার জন্য কাদের আস্থা নিতে হবে? তার ধরেন বিএনপি একটা বড়, আবার এখানে একটা কাকতালীয় বিষয়, খুব দুঃখজনক বিষয়, সেটা হলো যে একটা গল্প বলার লাগে, আমি গল্পটা বলতে চাই না। একটা কেরোসিন তেলের দামও 5 টাকা, এখানে ঘিয়ের দামও 5 টাকা। একটা হাতি আর একটা পিঁপড়া এখানে মিলানো হয়েছে। 32টা দলকে আপনারা ডাকেন, কে 32টা দল? কে 32টা দল? জীবনের সব মিলে শুনেন, 19টা পার্টি পার্লামেন্টে নির্বাচন করছে 2001 সালে, রেকর্ড আমি বলছি, রেকর্ড বলছি। 54টা আসনে নির্বাচন করে 1,71,000 ভোট পেয়েছে। কামাল হোসেনও তার মধ্যে আছে, দিলীপ বড়ুয়া আছে, রাশেদ খান মেনন আছে, বিমল বিশ্বাস ছিল, আমি নাম হাসানুল্লাহ গিনুও ছিল। এই নাম করা লোকের কথা বললাম। 1,71,000 ভোট পেয়েছে। গাবতলীতে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, তিনি নির্বাচিত হয়েছেন, তিনি ভোটের ডিফারেন্স, সেকেন্ড ম্যান থেকে ভোট পেয়েছেন 2,04,000 বেশি। সেকেন্ড ম্যান থেকে নির্বাচিত হওয়ার জন্য ডিফারেন্স ছিল 2,04,000, আর এরা 54টা আসনে সমগ্র বাংলাদেশে ভোট পেয়েছে 1,71,000। 2001 সাল নির্বাচন, এটা আমি রেকর্ডের জন্য বলছি, আপনারা দিকে ইউজ করতে পারেন। দিস ইজ রেকর্ড, আমার নিজের একটা রাইট আপ আছে, আমি নিজেই রাইট আপ করে কালেকশন করে লিখছি। কোশ্চেন হলো, আপনি 32টা দল না 34টা দল রাখছেন, হু আর দে? আমি কেউ ছোটো করে দেখছি না। তারা জীবনে সব দল মিলে একটা আসনে নির্বাচিত হওয়ার মতন কোনো ভোট আছে তাদের কাছে? একটা বিএনপির একটা পাড়া মহল্লায় যে পরিমাণ ভোট, আমি বলি না, সেই দলের সাথে বিএনপিকে আপনি অ্যাডপার করেন, আমার দোষ হলো এইখানে। আপনি কি বলছেন যে বিএনপিকে শুধু আলাদা এককভাবে ডাকতে? আমি এককভাবে ডাকতে বলি না, আমি বলছি যে বিএনপিকে আপনারা সেই মূল্যে মূল্যায়িত করার পরে বলেন যে ওই 5টা দলে তো এই কথা বলছে, তা আপনি কি বলেন? আপনি তো একটা দল, আর বলেন আপনি কি বলবেন? একটা হাতি, সেটাও একটা হাতি, পিঁপড়াও কিন্তু একটা পিঁপড়া, সেটা পিঁপড়ে কিন্তু একটা, হাতিও একটা। এখন হাতি তো 20টা না, হাতি তো একটাই।
এখন হাতি একটা, পিঁপড়েও একটা। এখন এরকম 20টা পিঁপড়ে একত্র করে যদি বলেন 20টি পিঁপড়ে বলছে যে আপনি হাতি, আপনি ঠিক নেই, এটা কোনো কথা হল? এই কাজটা আপনারা করতে গিয়ে ইউ হ্যাভ মেড দ্য মিস্টেক। আমি আজকে খুব সত্যি মানে খুব বলতে চাই যে এই গভর্নমেন্টে এইটা যেটা করেছে তারা আপনার সেক্রেটারিয়েট গেট ভাঙে, আমাদের স্বাধীনতার 53 বছরে দেখি না সেক্রেটারিয়েট গেট ভাঙিয়ে কেউ ভিতরে ঢুকছে, এখন পর্যন্ত দেখি না। আমার যে বয়স হয়েছে আমি দেখি না এরকম। এই কাজটা হবে এটা তো ওনাদের নিজেদেরই বোঝা উচিত, নিজেদের স্বার্থেই বোঝা উচিত। দেশে নির্বাচন দেবে না, কি সুন্দর আমরা গণতন্ত্র চাই কিন্তু নির্বাচন চাইতে পারবো না, গণতন্ত্র চাই কিন্তু নির্বাচন চাওয়া যাবে না, নির্বাচন চাইলে আমাদের দোষ, অপরাধ। এই যে এইসব কার্যক্রম করছেন, এই কার্যক্রমের ফলাফল তো আরও খারাপ সামনে। আমি বলবি আমাদের সকল আস্থা আছে, আমরা বিশ্বাস আছে, আমাদের সমর্থনও আছে, কিন্তু সমর্থনের এই নয় যে আমরা আনলিমিটেড টাইম অনির্দিষ্টকাল পর্যন্ত একটা সমর্থন এই সরকারকে করি, আমরা তা করি না। কারণ দেশ ধ্বংস হচ্ছে। আচ্ছা, দেশ যদি ধ্বংস হয় এই পিছনে কে খেলে আপনাকে বুঝতে হবে যে এর পিছনে খেলোয়াড়কে, এর পিছনে খেলোয়াড় আমরা সবাই জানি, এর পিছনে ভারত খেলে, এর পিছনে আওয়ামী লীগ খেলে, নানান ফর্মে নানান পদ্ধতিতে তারা আসে। সেক্রেটারি ঢোকার পদ্ধতি আসে, বিমান ধ্বংসের পদ্ধতিতেও আসে, মাইলস্টোনের শিশু হত্যার পদ্ধতিতেও আসে, আবার বিভিন্ন পদ্ধতিতে তারা এখানে আসে। এই আসার পরে তারা একটা আনস্টেবল কন্ডিশন তৈরি করতে চায়। আপনি প্রফেসর ইউনূস সাহেব, আপনি কি চান যে এই দেশটা আনস্টেবল হোক? আচ্ছা ধরুন, কথার কথা বলি, 5 তারিখের আগে আপনার এই যে ঐক্যমতের কমিশন আপনি বসাইছেন, কিসের ঐক্যমত? আমি এই তৃতীয় মাত্রা এইখানে, তৃতীয় মাত্রা এখানে ওখানে বহু জায়গায় বলেছি, ঐক্যটা এই ডাকাই হয়েছে অনৈক্য তৈরি করার জন্য, ঐক্যটা ডাকাই হয়েছে অনৈক্য তৈরি করার জন্য। আপনি এটা একটা প্রবাদ আছে, 10 জন অর্থনীতিবিদ যদি কোথাও একত্রিত হয় তাহলে মত হয় 11টা। 10 জন অর্থনীতিবিদের মত 10টা হয় না, 11টা হয়, একটা বেশি। পৃথিবীর প্রত্যেকটা মানুষই স্বতন্ত্র, প্রত্যেকটা দলেরই আলাদা ম্যানিফেস্টো আছে। যদি ম্যানিফেস্টো না থাকতো তাহলে আমি জামাত হইতাম, জামাত বিএনপি হইতো। তার আলাদা ম্যানিফেস্টো আছে, আমার আলাদা ম্যানিফেস্টো, আমি একমত হবো কেমনে? আমি বলছি, সবসময় বলে আসছি, আপনারা একটা বা দুইটা বাইর করেন যে এইটার পর্যন্ত ঐক্যমত হন। আমি এই অনুষ্ঠানে একবার বলে গেছি, আমি এই ঘরটা কেমন হবে আমি যদি আলোচনায় দিই, তা কেউ বলবে দরজা এইখানে রাখেন, কেউ বলবে দরজা ওইখানে রাখেন, কেউ বলেন উঁচু করেন, কেউ বলেন না নিচু করেন, কেউ বলেন এইটা করেন, হাজার রকমের হাজার মত আসবে। আমি এর আলোচনায় আনলাম কেন? তারপরও কিছু কিছু বিষয় তো ঐক্যমতে যাচ্ছে, যেমন গতকালকে ইসির জন্য যে 5 সদস্যের সিলেকশন কমিটি গঠনে একমত হয়েছে। ভাই কতগুলো বিষয় আছে, আপনাকে বলি কতগুলো বিষয় আছে। মানুষের মাথার চুল উপরে, এরপর ফেস, এরপর হাত। এখন আমি এইটা ঐক্যমত হব কিনা এটা বলেন তো, এটা কোনো আলোচনা হলো? জি, আমরা আরো আলোচনা করব, এরকম অনেক বিষয় আছে, আমি কিন্তু এই কথা শেষ করতে পারি না।